এক দেশে ছিল এক রাজা। তিনি অনেক ক্ষমতাধর হয়েও সোমগিরির রাজা হিসেবে ছিলেন ভীষণ দয়ালু। দেশ ও দেশের মানুষের প্রতি তার ছিল অসীম ভালোবাসা। প্রজাদের সুখ দুঃখ আনন্দ বেদনা নিয়ে তিনি সারাক্ষণ ভাবতেন। ফলে সেই রাজ্যের মানুষেরা ছিল খুবই সুখী। কোনো কিছুর অভাব ছিল না তাদের। তারাও তাদের রাজাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। এত কিছু হলে কি হবে? এত শক্তি যে রাজার, এত সম্পদে পরিপূর্ণ যার রাজভাণ্ডার, এত বিশাল আর মহৎ যার মন, সেই মনের গভীর কোণে ছিল এক নিদারুণ বেদনা। দারুণ অসুখী ছিলেন সেই রাজা। সব থেকেও যেন কিছুই নেই। তিনি যেন ভীষণ একা, সারাদিন আনমনা হয়ে থাকেন। কারণ রাজার একমাত্র সন্তান, রাজ্যের রাজকন্যা, খুব অসুস্থ। সে দাঁড়াতেও পারে না, বসতেও পারে না, কথাও বলতে পারে না। দিনরাত কেবলই তাকে বিছানায় শুয়ে থাকতে হয়। রাজকন্যার বয়স 15 হলেও তাকে দেখতে এখনো শিশুটির মতোই লাগে। ভীষণ কষ্ট তার। সবার মতো সে চলাফেরা করতে পারে না, মনের কথা বলার কোনো ভাষাও নেই তার। ক্ষুধা পেলেও কাউকে জানাতেও পারে না। জীবিত থেকেও সে যেন মৃত। সবার মাঝে থেকেও সেজন্য সবার থেকে দূরে। দিন যায়, মাস যায়, ঘুরতে ঘুরতে কয়েকটা বছরও চলে যায়। মন্ত্রীমশাই। জি হুজুর। রাজ্যের যত বড় বড় ডাক্তার, কবিরাজ, হেকিম আছে সবাইকে নিয়ে আসো। সবাইকে বলে দাও যে আমার মেয়েকে যে ভালো করতে পারবে তাকে আমি অনেক সোনার মুদ্রা পুরস্কার দিব। জি আজ্ঞা হুজুর। রাজ্যের সব বড় বড় ডাক্তার, কবিরাজ, হেকিম, বৈদ্যদের পালা শেষ। দূর দূরান্তের রাজ্য থেকেও বড় বড় ডাক্তারদের পঙ্খিরাজ ঘোড়ায় করে নিয়ে আসা হলো। কিন্তু কিছুতেই কিছু হলো না। কবিরাজ মশাই, বলেন আমার মেয়ের কি অসুখের কিছু হলো? এ অসুখ কিছুতেই ছাড়বার নয় হুজুর। কেন? এ কোনো রাক্ষস না হয় শয়তানের বদমন্ত্র আছে হুজুর। আপনার মেয়েকে ভালো করতে পারবে ওই একমাত্র শয়তানি। আমার মেয়ের উপর বদমন্ত্র? কে করলো এই কাজ? ঠিক আছে, তুমি এখন যাও তাহলে। শেষে রাজা আর কি করেন? মনের দুঃখে যেন সব কিছু ভুলেই গেলেন। ভুলে গেলেন তার প্রাণপ্রিয় দেশের কথা, প্রজাদের কথা, এমনকি ভুলে গেলেন আহার নিদ্রারও কথা। তারপর একদিন রাতের অন্ধকারে কাউকে কিছু না বলে বেরিয়ে পড়লেন রাজপ্রাসাদ থেকে। সবাই যখন ঘুমের ঘরে অচেতন, তখন পোশাক পাল্টে চলে গেলেন রাজ্য ছেড়ে। দিন যায়, মাস যায়, কেউ আর রাজার কোনো সন্ধান পায় না। ঘুরতে ঘুরতে বছর খানেক পরে রাজা এসে পড়লেন এক জঙ্গলে। সে কি ভয়ঙ্কর জঙ্গল! বাঘ, ভাল্লুক আর নানান বিষাক্ত সাপে পরিপূর্ণ সেই জঙ্গল। আহ আহ আর হাঁটতে পারছি না। অনেক ক্ষুধা লেগে গেছে। কি করি এখন? কই পাই খাবার? আশেপাশে মানুষ তো দূরের কথা, একটা বাড়িও দেখা যাচ্ছে না জীবজন্তু ছাড়া। যাই, একটু সামনে দেখি কিছু খুঁজে পাই কিনা। খাদ্যের সন্ধানে রাজা ঘুরে বেড়াতে থাকেন এদিকে সেদিকে। কিন্তু বনের ভেতরে এত গাছ, কোনো গাছেই কোনো ফল নেই। অনাহারে তৃষ্ণায় রাজার প্রাণ যেন যায়। শেষে ক্লান্ত হয়ে এক গাছের নিচে বসে পড়লেন রাজা। ঠিক সেই সময় গাছের পাশ দিয়ে কলসি কাঁখে যাচ্ছিল এক মেয়ে। কি সুন্দর মিষ্টি দেখতে! ফুটফুটে গোলাকার মুখে দুটি বড় বড় চোখ, আর সেই চোখে যেন রাজার কৌতূহল। রাজা তো ভীষণ অবাক। কি আজব ব্যাপার! এই ভয়ঙ্কর জঙ্গলে এত সুন্দর মেয়ে এলো কোথা থেকে? এই মেয়ে, কে তুমি? এদিকে এসো। মানুষের কণ্ঠ শুনে মেয়েটি তো প্রথমে অবাক, পরে রাজাকে দেখতে পেয়ে এগিয়ে গেল। আপনি কে? মা, দারুণ তৃষ্ণা পেয়েছে, একটু পানি খাওয়াবে? তৃষ্ণা মিটল আপনার? এবার বলুন তো আপনি কে? আমি একা পথিক,
তুমি কে মা? এই ভয়ঙ্কর জঙ্গলে একা একা কি করছো? এখানে এলেই বা কোথা থেকে? এই জঙ্গলের মধ্যে ছোট্ট একটা কুটির আছে আমাদের। সেখানে আমি আর আমার মা থাকি। বাবা মারা গিয়েছে জন্মের আগে। আগে মা আর আমি দুজনে জঙ্গল থেকে ফুল তুলে মালা গেঁথে বিক্রি করতাম। এখন মা অসুস্থ বলে আমাকেই একা একাই সব কাজ করতে হয়। সারাদিন ফুল বিক্রি করে পানি নিয়ে বাড়ি ফিরছিলাম, আর তখনই আপনার সাথে দেখা। মেয়েটির কথা শুনে ভীষণ দুঃখ হলো রাজার। এত ছোট্ট একটি মেয়ে, অথচ কত কষ্ট জীবনে তার। মেয়েটির মাথায় হাত বুলিয়ে দিলেন রাজা। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। অনেক কষ্টের জীবন তোমার, অনেক কষ্ট করছো। এই অভাবিত স্নেহে মেয়েটি একেবারে বিগলিত হয়ে পড়ল। সে কখনো তার বাবাকে দেখেনি। এই লোকটিকে দেখে তার নিজের বাবার কথা মনে পড়ে গেল। বাড়ির পাশে তার বয়সী মেয়েদের সে দেখেছে। তাদের বাবারা তাদের কত আদর করে, মেলা থেকে কত কি কিনে এনে দেয়। কি সুন্দর বাড়িতে ঢুকেই মা মা বলে ডাকতে থাকে। কই, তাকে তো কেউ এভাবে ডাকে না। কতদিন সে লুকিয়ে লুকিয়ে কেঁদেছে। আজ এই অপরিচিত লোকটিকে দেখে তার তাই মনে হলো। আমার বাবা বুঝি এমনই ছিল। আমার বাবা থাকলে আমাকে বুঝি এভাবেই মা বলে ডাকতো। বাবা চলুন আমাদের বাড়িতে, আমার মা আপনাকে দেখে খুব খুশি হবেন। তুমি আমাকে বাবা বলে ডাকলে? মেয়েটির কথায় রাজা কেমন যেন অভিভূত হয়ে গেলেন। মেয়েটির সঙ্গে তাদের বাড়িতে গিয়ে দেখেন একটি জীর্ণপূর্ণ কুটির। ভেতরে একটা পাটি বিছিয়ে শুয়ে আছে এক অসুস্থ নারী। মা মা দেখো কাকে নিয়ে এসেছি। কাকে নিয়ে এসেছিস মা? এই জঙ্গলে আবার কাকে খুঁজে পেলি? দেখো না মা, কে এসেছেন আমার সাথে। আপনি কে গো? আমি এক পথিক। এই জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন খুব তৃষ্ণা পেয়েছিল। আপনার মেয়ে আমাকে পানি খাইয়ে তৃষ্ণা দূর করলো। আপনার মেয়েটা অনেক ভালো, লক্ষ্মী একটা মেয়ে। আমার ওই একটাই সম্বল। আমার মেয়েটা আছে বলেই হয়তো বেঁচে আছি, না হলে কবেই মরে যেতাম। মা মা এমন অলক্ষণে কথা বলো না তো। সবাইকে কি তোমার এসব কথা বলতে হবে? আমি কি তোমার মেয়ে না? মেয়েটির মায়ের সঙ্গে অনেক কথা হলো রাজার। রাজা কিন্তু নিজের পরিচয় দিলেন না। কেউ বুঝতেই পারলো না যে তিনি আসলে একজন মহাপরাক্রমশালী রাজা। কথা প্রসঙ্গে রাজা জানলেন এই মেয়েটির জন্ম আর তার নিজের মেয়ের জন্ম একই দিনে। ভীষণ কৌতূহল হলো রাজার। মেয়েটির প্রতি তার আরো তীব্র মমতা তৈরি হলো। সে সারাক্ষণ মেয়েটির সঙ্গে সঙ্গে থাকে, তার সঙ্গে গল্প করে, তার জন্য বন থেকে ফুল কুড়িয়ে আনে। শেষে ফুল দিয়ে মেয়েটি মালা গাঁথে। এমনই করে দিন যায়। মেয়েটিকে পেয়ে রাজা যেন সব দুঃখ ভুলে গেলেন। মেয়েটিও যেন ভীষণ খুশি। এদিকে বনে ছিল এক শয়তান রাক্ষস। রাক্ষস টের পেয়ে যায় ব্যাপারটি। এমন করে তো আর চলতে দেওয়া যায় না। এভাবে চলতে থাকলে তো একদিন সমস্ত সত্যটাই বের হয়ে আসবে। যা করার এক্ষুনি করতে হবে। সবার আগে মেয়েটার ঘাড়ি মটকাতে হবে। একদিন বন থেকে রাজার ফিরতে দেরি হয়ে যায়। ওদিকে সন্ধ্যাও ঘনিয়ে আসে। বাবা আজ এত দেরি করছেন কেন? বাবা তো এত দেরি করে না। আমার আর ভালো লাগছে না। কি যে করি, কি যে করি। দুশ্চিন্তায় মেয়েটি ছোটাছুটি করতে থাকে। ঘর থেকে বাইরে বেরিয়ে খুঁজতে থাকে বাবাকে। আজ পেয়েছি সুযোগ, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। বাবা বাঁচাও আমাকে, বাবা বাঁচাও আমাকে। মেয়েটি বাবা বাবা বলে চিৎকার শুরু করে দেয়। আর ঠিক সেই সময় রাজা এসে উপস্থিত।
রাজা রাক্ষস বধের মন্ত্র জানতেন। বহু দুষ্ট রাক্ষসকে এর আগে তিনি উচিত শিক্ষা দিয়েছেন। তিনি সরাসরি আক্রমণ করলেন রাক্ষসকে। আর যায় কোথায়, দুজনের মধ্যে শুরু হয়ে গেল তুমুল যুদ্ধ। শেষ পর্যন্ত মন্ত্রের জোরে জয় হলো রাজারই। রাজা যখন রাক্ষসকে প্রাণে বধ করতে গেলেন, তখন রাক্ষস কেঁদে কেটে কাকতি মিনতি করে বলল, হে পরাক্রমশালী বিক্রমপুরের রাজাধিরাজ, দয়া করে আমাকে প্রাণে বধ করবেন না। তার চেয়ে বরং আমাকে আজীবন দাস বানিয়ে রাখুন। বিনিময়ে আমি আপনাকে এমন এক সত্য বলবো যার কারণে আপনার এত কষ্ট। কি সত্য? রাজকন্যার অসুখের পেছনে কোনো সত্য আছে নাকি? রাজার বেশ কৌতূহল হলো। তিনি রাক্ষসের প্রস্তাবে রাজি হলেন। তাকে না মেরে জানতে চাইলেন, বলো তাহলে সেই সত্যের ইতিহাস। আমার মা তক্ষকিনী রাক্ষসী, তাকে মন্ত্র বলে বধ করেছিলেন আপনি। অপরাধ রাজ্যের প্রজাদের ক্ষতি সাধন। তখনই আমি প্রতিজ্ঞা করি যে আমার মায়ের হত্যার প্রতিশোধ আমি নিব একদিন। সব কিছুর বিনিময় হলেও রাজার ক্ষতি আমি করবই। আর সেজন্যই আপনার স্ত্রী যখন সন্তান সম্ভবা, তখন জাদু বলে রানীর গর্ভ থেকে রাজকন্যাকে সরিয়ে এই কুটিরে নারীর গর্ভে স্থাপন করি। রাজকন্যার জন্ম হয় এই কুটিরেই। এই মেয়েটি আসলে আপনার মেয়ে হুজুর, বিক্রমপুরের রাজকন্যা। ওদিকে আপনার ঘরে জন্ম নেওয়া অসুস্থ মেয়েটি আসলে রাজকন্যার অর্ধাংশ। বলো এবার কিভাবে আমার রাজকন্যাকে ভালো করব? ওদের দুজনকে যদি কোনো পূর্ণিমার রাতে এক বিছানায় শোয়ানো যায়, তবে তারা দুয়ে মিলে সম্পূর্ণ মানুষে পরিণত হবে। রাক্ষসের কথা শুনে রাজা মেয়েটিকে বুকে জড়িয়ে নিলেন। মেয়েটিও তার মাকে নিয়ে ফিরে এলো রাজপ্রাসাদে। বহুদিন পর রাজাকে পেয়ে প্রজারাও ভীষণ খুশি। সঙ্গে রাজকন্যা পাওয়ার খবরে তাদের তো আনন্দে আর বাঁধ মানল না। তারপর এক পূর্ণিমা রাতে দুই রাজকন্যাকে এক বিছানায় শোয়ানো হলো। পরদিন সকালে দেখা গেল ঘর থেকে বের হয়েছে এক অনিন্দ সুন্দরী রাজকন্যা। দিন দিন সে বিদ্যা বুদ্ধিতে ও তার পারঙ্গমতার পরিচয় দিতে লাগলো। রাজকন্যার রূপ গুণের প্রশংসা ছড়িয়ে পড়ল দেশ দেশান্তরে। বিক্রমপুরে রাজা রাজকন্যা প্রজা মিলে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। আর সেই দুষ্ট রাক্ষস রাজার দাস হয়ে দিন রাত তাকে করতে হয় শক্ত শক্ত কাজ। এভাবেই সে তার অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে থাকে। এই যে বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর আমাদের নতুন ভিডিও মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দাও। ভালো থেকো বন্ধুরা, আবার দেখা হবে আমাদের পরের ভিডিওতে।